সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা তো কোর্টে মুভ করবো। নির্বাচনের পরাজয়ের পর অনেক দিন পর স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাও আবার কখন না, সিআইডি যখন তার বাড়িতে তাকে নোটিশ দিতে গিয়েছিল এবং সেই নোটিশ দেওয়ার সময় তাকে না পেয়ে দীর্ঘক্ষণ সিআইডি অপেক্ষা করার পর যখন সিআইডি ফিরে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত একটি মিটিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছু বিধায়ক এবং সাংসদদের সঙ্গে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরে তিনি তার বক্তব্য রাখলেন এবং আমি তাজ্জব হয়ে গেলাম, বিশ্বাস করুন আমি তাজ্জব হয়ে গেলাম। এখনো পর্যন্ত কোন রকম নিজেদের কৃত কর্মের জন্য কোন রকম আমি দেখলাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই ন্যূনতমটুকু অনুতাপ বা কিছু দুঃখ প্রকাশ তার মধ্যে রয়েছে, কোথাও নেই। আবারও সুযোগ পেলেই স্বমহিমায় তিনি আবারও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বললেন, আবারও বললেন যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করেছিল সেই কারণেই তিনি ডিজে বাজানোর কথা বলেছেন। আমি শোনাবো আজকে আপনাদের সামনে। শুধু তাই নয়, সাংবাদিকদের সামনে কার্যত হুমকির সুরে কথা বললেন। দেখুন, এমনিতে আমি আপনাদের সামনে অনেক আগেই বলেছি, তাও আজকে একটা ঘটনা বলবো। 1970 সালে আমেরিকাতে বা মার্কিন যুক্তরাষ্ট্রতে নাম হচ্ছে টেডি বান্ডি, আমি নামটা লিখে রেখেছি। টেডি বান্ডির একটা ভয়ানক একজন অপরাধ মানসিকতার একজন লোক, প্রচুর তাদের বান্ধবীদের মহিলাদের খুন করে তাদের উপর অত্যাচার করার পরও তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে সে হয়তো 5 মিনিট আগে কাউকে খুন করে এসেছে, তারপরে সে বন্ধুদের সঙ্গে হেসে খেলে কথা বলছে, তার বন্ধুরা ভ্রূণাক্ষরেও বুঝতে পারতো না কিছুক্ষণ আগেই এইরকম কুকীর্তি সে ঘটিয়ে এসেছে। এবং সাইকোলজির ভাষাতে এটাকে সাইকোপ্যাথিক বলা হয় বা আরো অন্য টার্মেও ডাকা হয়। আমি জানি না যে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে এই রোগের সঞ্চার হয়ে গেছে কিনা। আজকের পর্বটা পুরোটা শুনলেই আপনারা চমকে উঠবেন। আজকে শোনাবো আপনাদের সামনে সেই কাহিনী। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বিতর্কিত বক্তব্য, যে বক্তব্যর জন্য তিনি মনে করেন যে তিনি অপরাধী, আসলে সেই বক্তব্যের জন্যই তো তিনি অপরাধী একমাত্র নন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে কুকীর্তি তিনি করেছেন, এই প্রত্যেকটা কাজের হিসাব তো পশ্চিমবঙ্গের মানুষের মনের খাতায় রয়েছে, তার জন্য তিনি মানুষের দরবারে অপরাধী। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4 তারিখে আমি ডিজে বাজাবো বলেছি, এইটা তোমাদের মনে হচ্ছে এটা আমি ভুল করেছি। তাহলে ওই সময় তো নির্বাচন কমিশন ছিল, নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে এফআইআর করতে পারতো। আমি কেন বলেছি ওই কথাটা? অমিত শাহ বলেছেন উল্টো করে ঝুলিয়ে পেটাবেন। দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কোনো মানুষকে এইরকম শাস্তি দেওয়ার নিদান দেন, কিংবা কোনো অপরাধ মনস্কতা সম্পন্ন যাদেরকে এই পিসি ভাইপো প্রশ্রয় দিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ডেফিনেটলি দুষ্কৃতকারীদের উল্টো করে ঝোলানো, এটাই তো সভ্য জগতের কাজ, যাতে করে সেই নিদর্শনটা দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি এটা করতে সাহস না পায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দুষ্কৃতীদের এই কথা বলেছেন অমিত শাহ, সেহেতু গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য কিংবা বিজেপি বা তৃণমূল বিরোধীদের জন্য এই রাস্তা তিনি করে রেখেছিলেন ডিজে বাজাবেন। অর্থাৎ তিনি এখনো অস্বীকার করলেন না যে তিনি ডিজে বাজাতেন না, বা ডিজে বাজানো বলতে তিনি আসলে অন্য মিন করেছেন, এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এমনটা তিনি বললেন না। শোনাবো কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন
আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা তো কোর্টে মুভ করবো। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডি কে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। শুনলেন, বুঝতে পেরেছেন? তিনি কিন্তু এটা বললেন না যে আমি ডিজে বাজানো বলতে বলেছিলাম, যে ধরুন অনেকে তো কথা ঘুরিয়ে দেয় যে সবাই মিলে সেলিব্রেট করব, বিজেপিকে দেখাবো যে কিভাবে আমরা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসলাম, যাতে ওই ডিজে বাজিয়ে ওদের আরো গা হাত পা জ্বলে। বলতে পারতেন। বললেন যে অমিত শাহ যেহেতু বলেছেন, অর্থাৎ তিনিও একইভাবে ওই ডিজে বাজানো বলতে সত্যি তিনি মারতেই চেয়েছিলেন, তিনি পেটাতেই চেয়েছিলেন বা মারতেই চেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন। কোনো সংবাদ মাধ্যমে এইটা অ্যানালিসিসটা করে দেখাবেন, আমি বললাম আপনাদের সামনে। তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আমার মনে হয় এই মামলার গুরুত্ব আরো কয়েক গুণ বেড়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআইডির যদি কেউ আমার এই বক্তব্য শুনে থাকেন, দয়া করে পৌঁছে দেবেন তদন্তকারী অফিসার বা পুলিশের কাছে এই তথ্যটা পৌঁছে যাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরও নিজের মুখে স্বীকার করলেন যে তিনি ডিজে বাজানো বলতে আসলে অমিত শাহের পাল্টা, মানে অমিত শাহ দুষ্কৃতীদের মারবো বলেছিলেন, ভালো মানুষদের কিংবা বিজেপি কিংবা তৃণমূল বিরোধীদের, যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের পেটাবো বলেছিলেন। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কার্যালয় খুললেই সাদা থান বেরুচ্ছে, তলোয়ার বেরুচ্ছে, তার মানে এইগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছিল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন। আমার মনে হয় আরো কয়েকটা ধারা যদি লাগাতে হয় লাগিয়ে দিন এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব ঢুকিয়ে দিন। তবে হ্যাঁ, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কেউ কথা বলবেন না, তার কারণ আলটিমেটলি সমস্ত নির্দেশটা তার কাছ থেকেই আসছে। আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধ্যক্ষের অনেক আরো বক্তব্য শোনাবো, আপনাদের গাশি উড়ে উঠবে, বিশ্বাস করুন গাশি উড়ে উঠবে। তার আগে আমি দেখাবো এই এত হম্বিতম্বি করে কথা বলছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, যদি আমি খুঁজে পাই ভিডিওটা। দেখুন কিভাবে গাড়িতে কলকাতার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, কিভাবে গাড়িতে যাচ্ছে। দেখুন তো, কোনো মানুষকে এইভাবে গাড়িতে যেতে দেখেছেন যে তিনি গাড়ির মধ্যে, জানি না হয়তো বুলেট প্রুফ গাড়ির মধ্যে যাচ্ছেন, আর এপাশে দুজন গার্ডকে ওপাশে দুজন বডিগার্ডকে ঝুলতে ঝুলতে নিয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? ভয়খানা দেখুন, আমি দেখাবো ভিডিওটা। দেখলেন তিনি কতটা ভয়ে ভীত, গাড়ির মধ্যে সম্ভবত বুলেট প্রুফ গাড়ির মধ্যেও নিজেকে নিরাপদ বলে মনে করছেন না। এই মুহূর্তে জেড ক্যাটাগরির নেই, তাই নিজেই হয়তো পয়সা দিয়ে এরকম চারজনকে গাড়ির মধ্যে ঝুলতে ঝুলতে নিয়ে যাচ্ছেন। আমি বলছি যে কলকাতা ট্রাফিক পুলিশ কি করছে? কেন ওই চারজন মানুষের জীবনকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন বাঁচানোর জন্য ওই চারজন মানুষের জীবনকে এইরকম জায়গায় ফেলা হচ্ছে? তিনি কি প্রধানমন্ত্রী নাকি, এসপিজি নাকি যে এরকম ভাবে যাচ্ছে? ইমিডিয়েটলি এইরকম ভাবে যাওয়াটা বন্ধ করা হোক। আমি এবার আপনাদের সামনে একটা অংশ দেখাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এখনো আমাদের কাছে 41% ভোট রয়েছে, 2,60,00,000 না 50 লক্ষ মানুষ এখনো আমাদের ভোট দিয়েছে, তাই তোমরা গলাবাজি করো না। মানে একদম ঔদ্ধত্যপূর্ণ, ঠিক যেভাবে কথা বলতেন কার্যত ওই একইভাবে কথা বলতে শুরু করে দিলেন। জানি না মানে রাহুল গান্ধীর কাছ থেকে কি এমন টনিক পেলেন, কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি টনিক পেলেন যে তিনি এতটা একদম চেগে উঠলেন। মানে ডিমের আঘাতে যাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সে দুদিন তাকে মানে বুকে ব্যথা কত কি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে তিনি একদম মানে কার্যত তার মানে মৃত্যু হয়ে যাচ্ছিল ডিমের আঘাতে। তো সেই ব্যক্তিটি এখন আবার এত অ্যাগ্রেসিভ কি করে হয়ে গেল?
এবং তিনি কি বলছেন শুনুন, আমি ব্যাখ্যায় আসবো। বলছেন এখনো নাকি 2,60,60,00,000 মানুষের বা 41% মানুষের ভোট রয়েছে। আছে আছে, আমি ব্যাখ্যা করব, মিলে যাবে আপনাদের কথা। একটু শুনে নিন কি বলছেন। এই প্রশ্নটা এড়িয়ে যেতে পারে না। আপনারা এসব চাপের রাজনীতি, দল ভাঙানো আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 41% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। থমকে চমকে সিআইডি দিয়ে, সিবিআই দিয়ে, দল ভেঙে, উৎসাহ করে, গায়ের জোরে কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে, ফলস কেসে ইমপ্লিকেট করে, পার্টি অফিস দখল করে, বাড়ি ভেঙে, ঘর জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ দিয়ে। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই। 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। শুনলেন, কথা সত্য যেটা বলেছেন, যে এখনো 41% ভোট রয়েছে, বিজেপির 45% ভোট রয়েছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জন্যই বলা হয় রাজনীতিতে তিনি অজ্ঞ। আসলে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হলে পাড়ার তিনু মিনু চিনু যে কাউকে বসিয়ে দিলে ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে যেত। মানে এর জন্য কোনো প্রতিভার প্রয়োজন হয় না। তার কারণ এই রাজনৈতিক বুদ্ধি নিয়েই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এইরকম ভাবেই তো একমাত্র শুধু ভোটার তালিকাটাকে শুদ্ধ করার পরেই তো মুখ থুবড়ে পড়লেন। দেখুন, নির্বাচনের এই যে পর, মানে এই যে পশ্চিমবঙ্গের পরিবর্তনের পর প্রথম ভোট এখনো পর্যন্ত আমাদের হয়েছে। পশ্চিমবঙ্গের এই পরিবর্তনের পর আমাদের প্রথম ভোট হয়েছে 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 ফলতায়। সবেমাত্র পশ্চিমবঙ্গের পরিবর্তনের পরই ফলতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি, যেখান থেকে 7 লক্ষ বেশি ভোটে লোকসভা কেন্দ্রে জিতেছিলেন তার নিজের গড়, সেই ফলতা থেকেই শুধুমাত্র 40-50 হাজারের একটা বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন। 50-60 হাজারের, বোধহয় 40-50 হাজারের লিড পেয়েছিলেন। সেখানে তো জাহাঙ্গীর খান মানে প্রার্থী হিসেবে ছিলেন, মানুষ তাকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। 4 নম্বরে জায়গা পেয়েছে, 4 নম্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব করতে জানেন না, আইপ্যাক নেই তো, মাথাও তো খাটে না। 4 নম্বরে তৃণমূল, প্রথমে বিজেপি, সিপিএম, কংগ্রেসের পর তৃণমূল। 15 বছর থাকায় নাকি এত বড় তাদের সংগঠন, নিজের গড়ে 4 নম্বরে চলে এসেছে শুধুমাত্র নির্বাচনের পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন না, এই যে 41% বলছেন, এটা 4% নেমে আসবে বা 6% নেমে আসবে। আমার কথা লিখে রাখবেন, দেওয়ালে আমার কথা লিখে রাখুন। যদি না পরবর্তী কোনো পট পরিবর্তন হয়ে থাকে, এই পরিস্থিতিতে যদি এইভাবে চলতে থাকে, 4% থেকে 10%-এর মধ্যে তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে, যে বড় নির্বাচন আছে লোকসভা নির্বাচনে, তার আগে পঞ্চায়েত পুরসভা, ওগুলো আমি ধরছি না, ওগুলো তো ছেড়ে দিন, ওগুলো তো এমনি সাফ হয়ে যাবে। মানে আমি বড় নির্বাচন বলছি, যে লোকসভা নির্বাচনে এই জায়গায় যাবে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির অ না বুঝে তিনি এখনো মনে করছেন যে এত মানুষ তার সঙ্গে রয়েছে। আসলে অনেক মানুষ, মানে এটা পশ্চিমবঙ্গ কেন, সব জায়গার নেচার, পশ্চিমবঙ্গের তো এটা নেচারই, যে যতক্ষণ যে রাজনৈতিক দল জিতবে আমরা তাকে ভোট দেবো। এটা রাতারাতি দেখবেন, রাতারাতি বলতে হবে না, এই দেখবেন এরপরে যে কোনো নির্বাচনে বিজেপির ভোট শেয়ার দেখবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মুসলমানরা যারা তৃণমূলকে ভোট দিয়ে এতটা % ভোট শেয়ার বাড়িয়ে রেখেছিল, তারা অত্যন্ত বুদ্ধিমান, অন্তত ভোটের ব্যাপারে। তারা তৃণমূলকে থোড়ি ভোট দিয়ে ভোট নষ্ট করবে, তারা ভালো করে জানে যে তৃণমূলকে দিয়ে তৃণমূল আর ফিরবে না। সেই কারণে তাদের ভোটটা দেখবেন বামপন্থার ভোট। এই দেখলেন না ফলতাতে হঠাৎ করে বামপন্থার মানে চড়া মরা গাঙে ঢেউ এসে গেছে। ঠিক এবারও দেখবেন বামপন্থাদের ওই মুসলিম ভোটের জোয়ার কিছুটা হলেও আসবে, এবং সেটা কংগ্রেসের মধ্যে ভাগ হবে, আইএসএফ এর মধ্যে ভাগ হবে, হুমায়ুন কবিরের দলের মধ্যে ভাগ হবে, কিছু বিজেপির মধ্যেও যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন না, তার এইটা 41%টা মানুষ না বুঝে ভোট দিয়েছেন, যে পরিবর্তন হবে এটা জানতো না বলে। আমি এখানে আপনাদের সামনে, এই জায়গায় আমি আপনাদের সামনে আর একটা ভিডিও দেখাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঔদ্ধত্যটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছেন যে কিভাবে অস্ত্র বেরুচ্ছে, প্রত্যেকটা মানুষ কিভাবে, প্রত্যেকটা তৃণমূলের কংগ্রেসের কাউন্সিলররা পর্যন্ত কিভাবে ত্রাণের জিনিস চুরি করে বসে রয়েছেন। আমি দেখলাম বিরিয়ানির বড় বড় হাঁড়ি, সুজিত বোসের ওই এলাকা থেকে বিরিয়ানির হাঁড়ি মানে বেরোচ্ছে। মানে
সব কিছু এরকমভাবে ডাম্প করা আছে। এর কোনো দায় এবং দায়বদ্ধতার নিয়ে কোনো কথা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও তো বলতে পারতেন যে আমরা জানতাম না, সত্যি আমরা বুঝতে পারিনি যে সংগঠনের তলার দিকটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। এইভাবেও তো একটা লেম এক্সকিউজ হলেও তো দিতে পারতেন, কিন্তু দিলেন না। অর্থাৎ তিনি অ্যাকসেপ্ট করছেন যে যা ঘটছে তা তিনি জানতেন। ডিজে বাজানোটা তিনি মানুষকে মারার জন্যই বলেছেন, সাদা থান তিনি ইচ্ছা করে জোগাড় করে রাখতে বলেছিলেন। যা করছেন সেটা তিনি জেনে বুঝেই করছেন। এটা করার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের 62 জন এই মুহূর্তে তৃণমূলের বাইরে চলে গেছে, মানে বিধানসভায় এবং রাজ্যসভায়ও 19-20 জনের সই আসার পরেও নিজে এতবার এখন ঝামেলার মধ্যে পড়েছে। কুণাল ঘোষকে নিয়ে রবিবার তাকে মুখোমুখি জেরা করা হতে পারে সিআইডি দপ্তরে। এর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন তার মানে তার কোথাও গলার আওয়াজ, তার কোথাও ওই অপরাধ বোধের জায়গাটুকু পর্যন্ত তার এখনো তৈরি হয়নি। মানুষের এই অত্যাচার তার চোখে, মানে মানুষের এই ক্ষিপ্রতা তাকে কোথাও, মানে কি বলবো, অনুশোচনা করতে দেয়নি। শুধুমাত্র তিনি ভেতরে একা যখন থাকেন তখন ভয় পাচ্ছেন, সেই কারণে গাড়ির বাইরেও 4 জনকে নিয়ে ছুটছেন। আমি শোনাবো কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধেও কথা বলছেন তোমরা জেনে শুনে কথা বলো, না হলে কিন্তু তোমাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেবো। অর্থাৎ মানে বোঝা যাচ্ছে না যে তিনি এখনো ক্ষমতায় রয়েছেন না ক্ষমতার বাইরে। শুনুন। মিডিয়ার বন্ধুদের বলবো, কোনো স্পেকুলেশন, কোনো আলোচনা না করে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করেন, আমরা কিন্তু বাধ্য হব হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি যেতে পৌঁছাতে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করবেন, পরিবেশন করবেন। আপনারা রটনাকে ঘটনা বানিয়ে দেখাবেন না। আমার সাথে তদন্তকারী সংস্থার কি কথা হলো, আমার সাথে অন্য কারোর কি কথা, আপনি দেখিয়ে দিচ্ছেন। শুনলেন, এই রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শাসন ক্ষমতায় ছিল 15 বছর, এখনো মনে করছে যে কোনোভাবে সে ফিরে আসবে। আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে একে ঠিক এর জায়গাটা আমাদের দেখাতে হবে। ঠিক জায়গাটাতে একে শুধু বললে হবে না। আমি বারবার কালকেও বলেছি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ছেড়ে কথা বলেন তাহলে আপনি বুঝতেই পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় 10টা অভিষেককে তৈরি করে নিতে পারে। আমি বললাম না যে অভিষেকের জায়গায় আপনি, আমি, মানে চিনু কাকা যেও যদি থাকতো সব অভিষেক তৈরি হয়ে যেত। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হাতে করে তৈরি করেছেন। কেন হাতে করে তৈরি করেছেন আমাদের কাছে মারাত্মক তথ্য আছে, সব একদিনে দিতে পারবো না। সিমির প্রতিষ্ঠা সময় নিষিদ্ধ সংগঠন, তাদের অভিযুক্তকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার 2-3 বছরের মাথায় রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলেন। আমি একটা দিন ডিটেলে ব্যাখ্যা করবো এটা। সিমির প্রতিষ্ঠাতা, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের, তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার ভারতের গোয়েন্দার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও একজন নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে মাত্র ক্ষমতায় 2011 এত কিছু আসার পর তিনি জায়গা করে দিয়েছিলেন রাজ্যসভায়, আমাদের প্রতিনিধি করে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 2011 আর 2026-এর পরিবর্তনের মধ্যে তফাৎ দেখেছেন? তখন মানুষ নাকি খুব নাচানাচি করছিল, আর এখন মানুষ নাকি কান্নাকাটি করছে। আসলে মানুষের ডিম ছড়ার ভিডিওগুলো জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাচ্ছে কিনা। তবে আমি বলবো যে দেখুন, আপনি 4 জন লোক নিয়ে বেরোচ্ছেন ঠিক আছে, কিন্তু একটা হেলমেটও সঙ্গে রাখুন। তার কারণ আপনি ওই প্রথমবারে গিয়েছিলেন, হেলমেট রেখেছিলেন, হেলমেটটা রাখুন, এটা আপনার কাজে দেবে। কারণ এই ধরনের বক্তব্য বলার পর আপনি কার্যত মানুষের স্মৃতিগুলো, আপনাদের অত্যাচারের স্মৃতিগুলোকে আবারও জ্বালিয়ে দিচ্ছেন, মানুষকে থেটাতে দিচ্ছেন না। এটা আপনাদের জন্য সুখকর নয়। আপনারা যত কম কথা বলবেন, মানুষকে সময় দেবেন, সমস্ত, মানে হিটলারের অত্যাচারও তো মানুষ জার্মানি এখন ভুলে গেছে না, কিন্তু আপনি আর আপনার পিসি যতদিন কথা বলবেন এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য অ্যাকচুয়ালি মঙ্গল। তার কারণ আমরা আমাদের এই সরকারকে বলে নিশ্চিত করতে পারবো যে আপনাদের চূড়ান্ততম শাস্তিটা যেন হয় আমাদের সংবিধান এবং আইন মেনে। যদি সমর্থন করেন আমাদের এই বক্তব্য লিখতে হবে, কমেন্ট করতে হবে। তার কারণ এই একা দেখছেন তো, হেরে যাবার পরও যদি একজনের এরকম মানসিকতা হয়, তার মানে যারা ভাবছেন যে খুবই নরম, এ তো হয়ে গেছে, আসলে ব্যাপারটা ওরকম নয়। এখনো খেলা অনেক বাকি রয়েছে। সে কারণে সমর্থনটা চাই, সমর্থন করতে হবে আমাদের। আমরা লড়াই করছি, আপনারা আমাদের পাশে রয়েছেন, সেটা প্রকাশ্যে আসতে হবে, সেই রিফ্লেকশনটাও এদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।